Namaskar, hello, and a very good evening. This is Friday, and Friday 8 p.m. We definitely try to write happy chapters. এমন কিছু চ্যাপ্টার যেখানে শুধু হই হই করে একদম ঘটা করে বিয়ে নয়, বিয়ের পরের যাত্রাটা যাতে আরো সুন্দর থাকে, যাতে সারা জীবন আমরা ভালোবেসে একসাথে থাকতে পারি, সেই প্রচেষ্টাতেই কিন্তু দুলহান ডায়েরিজ পার্টনার্ড বাই Senco Gold and Diamonds. এবং আজকে দুলহান ডায়েরিজে এমন একজন কাপলের সাথে আমাদের আড্ডা হতে চলেছে, দাশগুপ্ত পরিবার। মানে পুরো ব্যাপারটার মধ্যে এমন এত কিছু জড়িয়ে আছে, বিকজ দিস ইজ আ ভেরি ইমোশনাল কনভারসেশন। আমি ওনাদেরকে বেশ কিছু বছর ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি, কারণ ওনাদের কন্যা একজন ভীষণ বিখ্যাত একজন নারী, শি ইজ আ ফ্যাশন ডিভা অ্যান্ড এক্সপার্ট, সুচিস্মিতা দাশগুপ্ত। তার বাবা মা এবং আমি আন্টি আঙ্কেলকে পার্সোনালি চিনি না, কিন্তু যা হয় ফেসবুকের দুনিয়াতে এখন দূরের সকলকেও ভীষণ কাছের মনে হয়। বহু দিনের ইচ্ছে ছিল ওনাদের কাছ থেকে জানবো ওনাদের জীবনের গল্প। তাই আজকে আমাদের দুলহান ডায়েরিজে হ্যাপিলি এভার আফটারে we are very, very delighted to present the Dasgupta family. আর দেরি না করে আমার সাথে আজকে যে দুজন জয়েন করেছেন, শ্রীমতী গোপা দাশগুপ্ত এবং শঙ্কর দাশগুপ্ত। আন্তরিক ধন্যবাদ জানাই মেসোমশাই এবং মাসিমাকে, আপনারা আমাদের সাথে জয়েন করেছেন বলে। আমার প্রথম প্রশ্ন, আপনাদের বিবাহিত জীবন কত বছরের, সেটা যদি প্রথমে আমাদেরকে একটু বলেন। আমাদের বিবাহিত জীবন কত বছর? 51 বছর। 51 বছর ক্রস করছে এই অগাস্টে। 51 বছর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, জুনে, সরি। এবং তার আগে বোধহয় রেজিস্ট্রেশন হয়েছিল, রাইট? হ্যাঁ, রাইট। 2 বছর আগে রিটায়ার। তার মানে আমাদের 70-তে রেজিস্ট্রেশন হয়েছে, 72-তে আমরা ফর্মালি বিয়ে করেছি। আচ্ছা, আর তার আগে কি আপনারা একে অপরকে চিনতেন নাকি সেখান থেকেই শুরু ছিল? হ্যাঁ, খুব ভালো করে চিনতাম। ও যখন ক্লাস 9-এ পড়ে, আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন থেকে আমরা চিনতাম। আচ্ছা, তাহলে দেখা কি করে হলো, আর প্রথম কি দেখে এতটা ভালো লাগলো যে 53 বছর প্লাস আজকে এই সম্পর্কের বয়স? একটু যদি আমাদেরকে গল্পটা বলেন প্লিজ। আমার কথা যদি বলেন, আমি বলতে পারি ওকে দেখতে ভালো ছিল, বেশ কম বয়সে দেখতে বেশ ভালোই ছিল। তা সেই দেখেই ভালো লেগেছে। তখন আমার বয়সও কম ছিল, আর মোটামুটি পাড়াতেও একটুখানি ওকে ওর নাম ডাকছিল আর কি। আর এ কেন সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি এখনো জিজ্ঞেস করি মাঝে মাঝে যে আমাকে, কারণ আমাকে ছোটবেলার থেকে দেখতে খুব একটা ভালো না। ওর একটা পার্সোনালিটি ছিল খুব ভালো, যাতে পছন্দ হওয়ার মতোই। ভালো লাগতো। দারুণ। তার মানে পার্সোনালিটি আর চেহারা তো ডেফিনেটলি সেটা একটা প্রথম পয়েন্ট। তো কে কাকে প্রথম মনের কথা জানালেন এবং কিভাবে ঘটেছিল, বাড়ির লোককে কি বললেন, একটু যদি আমরা অতীতের পথে হাঁটি, একটু শুনবো আপনাদের জীবনের গল্প। ওকে, মানে ফার্স্ট সো ফার দি মানে প্রপোজাল ইজ কনসার্নড, আমরা তো, ও আমাদের বাড়িতে খুব যাতায়াত করতো। হ্যাঁ, ও আমাদের বাড়িতে খুবই যাতায়াত করতো। ওই একই পারপাস। তখন যখন আর ও আমার কাছে, ইনফ্যাক্ট ও আমার কাছে পড়তো। ও ইংরাজি অঙ্ক আমার কাছে পড়তো ক্লাস 9-এ। আর তাছাড়া আমার ছোট বোনের সাথে ওর বন্ধুত্ব ছিল।
আমার ছোট বোনের নামও গোপা। তাহলে যাতায়াত। তাহলে এভাবেই ছোটবেলা থেকে যাতায়াত। হ্যাঁ, হ্যাঁ এমনি বাড়ির সবাই আমার বাবা, আমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠি আমার বাবা মারা যান। আমাকে ওদের বাড়িতে সবাই খুব ভালোবাসতেন, যেহেতু আমার বাবা নেই আমাকে সবাই খুব, মানে দিদি দাদা সবাই, সেই হিসাবে আমি ওখানে খুব যাতায়াত করতাম। অসাধারণ। তাহলে শুরুর গল্প বোঝা গেল। এবার বিয়ের পরে এতগুলো বছর এত হৈ হৈ করে কাটিয়েছেন, নিশ্চয়ই কখনো একটু ঝগড়াও হয়েছে, কখনো একটু মনোমালিন্য প্রচুর হয়েছে। ঝগড়া হয়। সত্যি কথা বলতে কি, ঝগড়াটাই বেশি হয়েছে। তাই হ্যাঁ, আমার মেজাজটা খুব ভালো না, তাই জন্য আমি একটুতেই খুব মেজাজ খারাপ করতাম। ন্যাচারালি ঝগড়াটা বেশি হয়েছে। আর ও মাঝে মাঝে একটুখানি প্রতিবাদ করতো, আর তারপরে ঝগড়াটাই বেশি হয়েছে। আর আস্তে আস্তে সবকিছু। আর অ্যাকচুয়ালি আমি চাকরি করতাম রেলওয়েতে, রেলওয়ে ওয়ার্কশপ লিলুয়াতে। ন্যাচুরালি আমার যাতায়াত এবং চাকরির মিলিয়ে প্রচুর সময় চলে যেত। তার সেই জন্য বাড়িতে আসার পরে আমি একটুখানি টায়ার্ড হয়ে থাকতাম। তা সেই জন্য একটু এদিক ওদিক হলে পরেই ঝগড়াঝাটি হতো। এনিওয়ে, মানে ঝগড়াঝাটি এমনি মৌখিক হতো, তার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যেত, কিন্তু ঝগড়া হতো। বেশিক্ষণ থাকতো। হ্যাঁ, তাহলে তাহলে মাসিমা একটু শুনবো যে যখন ঝগড়াঝাটি হতো বা যখন একটু একটু এখনো হয়তো হয়, তখন ভাব হয় কিভাবে? প্রথমে কে ভাব করে? আমি ও ও ও ও বলে যে না তুমি আমার সাথে কথা বলো না, আমি আবার তত বেশি কথা বলি, আমি ভাব করি। ভীষণ 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 ভালো লাগছে আজকে আপনাদেরকে আমরা পেয়েছি আমাদের এই অনুষ্ঠানে, এবং অনেকেই লিখছে খুব ভালো লাগছে। আম, একজন একটা মজার লাইন লিখেছে, ছাত্রী বিকাম পাত্রী। তাহলে এই যে যখন মানে আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের বিয়েতে যখন যান, তখন আপনারা আশীর্বাদ স্বরূপ নতুন দাম্পত্য জীবনে যারা এগোচ্ছে তাদেরকে আপনারা কি আশীর্বাদে কি বলেন, একটু যদি আমাদেরকে সেটা শেয়ার করেন। যাদেরকে বিয়েতে যাই, যখন কোনো বিয়েতে ওই ভালো, আমি সবসময় বলি যে তোমরা ভালোভাবে জীবনটা কাটাও আর তোমাদের ভালো হোক, এটাই আমার বক্তব্য। বিবাহিত জীবন কাটাও, বিবাহিত জীবন ন্যাচুরালি। কারণ আমরা এত বছর কাটিয়েছি তো, আমাদের মনে হয় সবাই কাটাক। তাহলে এত বছর জীবনে একসাথে রয়েছেন, বলতে গেলে 51 বছর আফটার দ্য সোশ্যাল ম্যারেজ, আরো 2 বছর তার আগে, মানে 53 বছর আপনারা বেসিক্যালি ম্যান অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমার মতোই এত লোকের ভালো লাগছে, এবং এত বছর একসাথে থাকা এটা একটা অসাধারণ ব্যাপার। আপনাদের মতো কাপলদের দেখলে কিন্তু ইয়াং জেনারেশন যারা অনেকেই বিয়েতে একটু ভয় পায়, কারণ চারিদিকে তারা এত কিছু কাণ্ড দেখে ফেলে, আমরা সত্যি সাহস পাই এবং বিশ্বাস বাড়ে যে হ্যাঁ সত্যি এত বছর একসাথে থাকা সম্ভব। না, আমার যেটা মনে হয় যে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খালি দুজনে দুজনকে ভালোবাসতে হবে, লাভ ইন ট্রু সেন্স, আর বিশ্বাসও করতে হবে, দ্যাট ইজ এনাফ। তারপরেই সব ঠিক থাকবে। তাহলে আলাদা আলাদা করে জানবো যে এতগুলো বছর কিভাবে একসাথে থাকা যায়। আগে আমি কখনো দিদি বলছি, কখনো আন্টি বলছি, মানে আগে আন্টিটা শুনবো, তারপরে আঙ্কেল। সো প্লিজ আন্টি, যদি একটু আপনি বলেন যে এতগুলো বছর কিভাবে হৈ হৈ করে থাকা যায়, আপনার উপদেশ কি হবে সকলের জন্য? আসলে আসলে আমার একটু ধৈর্যটা বেশি। হ্যাঁ, আমি পট করে রেগে যাই না, এটাই আমার ধৈর্য, যার জন্য আমার অনেক সময়
অশান্তি হলেও আমি সেটাকে মেনে নিই। হ্যাঁ, আমি জানি যে এটা রাগের মাথায় বলেছে, কি বলেছে, কি বকেছে, আমি ওই নিয়ে মাথায় ঘামাই না। আমি চেষ্টা করি সবকিছু অ্যাডজাস্ট করে নিতে। তাছাড়া আমার ছোটবেলার থেকে ছেলে মেয়ে ওদের নিয়ে তো অনেক কেটেছে। আমার এই তো ছেলে মেয়ে, ওরা তো বড় হলো, সব ইয়ে করলো। আমার মেয়ে তো আমি মেয়ে তো মা অন্ত প্রাণ। মা ছাড়া ওর ইয়ে হয় না। মার সাথে ঝগড়াও করবে, এদিকে মা ছাড়া ওর চলে না। ছেলে দূরে থাকে, তবে ছেলে মেয়ে দুজনেই আমাদের খুব ইয়ে করে, খেয়াল রাখে, বিশেষ করে মেয়ে। আমার মেয়ে তো একেবারে আমাকে মানে আমাদের সবকিছু দেখাশোনা করে। মেয়ে জামাই এসব। ওই তো আমার মেয়ের ছবি। ও বাবা, মুন্নি সবাই আছে। হ্যাঁ, আমাদের ওই জন্যই ওদের ইয়ে। আর আমার ছেলে বউও খুব ইয়ে, ওদের সবসময় বলি তোরা ভালো থাক, তোরা ইয়ে করে থাক। ওরা তো আমাদের বলে যে তোমরা কি করে এতদিন কাটালে। আচ্ছা মেসোমশাই, আঙ্কেল, আপনার পয়েন্ট অফ ভিউটা শুনবো। হ্যাঁ বলুন। এই যে এত বছর যে থাকা সম্ভব, টিপস যদি একটু কিছু দেন প্লিজ আমাদের। এত বছর থাকা সম্ভব, সেটা দেখতেই পাচ্ছেন। নিশ্চয়ই। হ্যাঁ, আর কি করে বলছেন? না, এত ব্যাপারটা আমি ভালোবাসে থাকা সম্ভব, এত ভালোবেসে একসাথে এরকম হই হই করে কিভাবে থাকা সম্ভব, আপনার পয়েন্ট অফ ভিউটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, হয়তো আমার পয়েন্টটা দেখুন, আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বলছি যে আমি তো আহ, আমার অফিস নিয়ে ব্যস্ত থাকতাম বেশিক্ষণ সময়। আর আমি প্রথমে তো আমরা 51, মানে আমার বাবা, আরে বাবা না, মা, তারপর ভাই বোন সবাই মিলে থাকতাম। তারপর আস্তে আস্তে আমরা আমরা আলাদা একটা ইয়ে, যে যা ওরা যে যা বিয়ে ঠিক করার পরে, কারণ জায়গা তো কম, ইয়ে হয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে সদ্ভাবও আছে, আর সেই সদ্ভাবটা রাখার জন্য এই আমার ওয়াইফ খুব মানে সহযোগিতা করেছে। ওর উপর খুব একটা অন্যায় করলেও কোনদিন সেটার এমন কিছু বলেনি যাতে নাকি ভাঙন আসতে পারে। মানে ওর সবাইকে খুব অ্যাডজাস্ট করেছে সবার সাথে, এবং আমার সাথেও করেছে ইনফ্যাক্ট। তা আরেকটা কথা হচ্ছে যে আমি আমি আমাদের বাচ্চা হওয়ার পরে আমাদের কাছে বাচ্চাটাই হচ্ছে আসল। মানে আমরা কনসেন্ট্রেট করেছিলাম কিরকম করে বাচ্চাগুলোকে ঠিক মতো করে মানুষ করেছে। ভগবানের দয়া আমরা মনে হয় যে মোটামুটি সফল হয়েছি। আমরা মানুষ করেছি, তাতেও আমার স্ত্রী সহযোগিতা করেছে সবচেয়ে বেশি, কারণ ওই সবকিছু ইয়ে করেছে। আমি তো অফিসেই করতাম, ও স্কুলে চাকরি করতো কিন্তু সময়টা কম, আর স্কুলও কাজে ছিল। তা এই সমস্ত দিয়ে আমি মানে আমি ওকে খুব অ্যাকসেপ্টেবল বলে মনে করেছিলাম। এবং ন্যাচুরালি, আর বললেন যে সবার উপরে ভালোবাসা তো ছিলই। হ্যাঁ, আর আমি ওকে খুবই ভালোবাসতাম। ও যদি আমি সেটা কোনদিন বলিনি মুখে, আর ও আমাকে ভালোবাসতো সেটা আমি বুঝতে পারতাম। এই আর কি। তারপর আস্তে আস্তে আমাদের বয়স হলো, ওরা চাকরি বড় হলো, চাকরি বাকরিতে চলে গেল, যে যার মেয়ের বিয়ে হয়ে গেল। আমার রিটায়ারমেন্টের ঠিক পরে আমার ছেলে মেয়ে দুজনের বিয়ে হয়ে গেল পরপর 2 বছর। তা ন্যাচুরালি তখন আমরা দুজনের জন্য আছি। আর সেরকম ভাবেই তখন তো আর ছাড়াছাড়ি প্রশ্নই ওঠে না, কারণ আফটার রিটায়ারমেন্ট। কারণ ও আমাকে আশ্রয় করে আছে, আমি ওকে আশ্রয় করে আছি। ইনফ্যাক্ট আমি ওকে মেনলি আশ্রয় করে আছি, কারণ আমি খুব ডিপেন্ডেন্ট অন দি
ওয়াইফ, মানে আমার এই আমি বসে থাকি আর ও আমাকে সবকিছু যোগান দেয়। তাই ন্যাচুরালি, আর তাছাড়া আমাদের মধ্যে একটা ইনার একটা ইয়েও ছিল, মানে টানও ছিল। আমরা কখনো আমি ও যদি বেশিক্ষণ উপরে থাকতো, আমি নিচে থাকতাম, আমি কি করছো নিচে নেমে আসো, অথবা আমি যদি উপরে থাকতাম, ও তো নিচে আসো, এতক্ষণ ধরে কি করছো। তাই এই সমস্ত ব্যাপারে আমাদের মধ্যে একটা ভেতরে একটা আমরা আকর্ষণও ছিল আমাদের, তা সেটা যে জন্যই হোক। আর কিন্তু আমাদের মধ্যে খুব একটা আমাদের মধ্যে ইয়ের অভাব হয়নি কখনো, ভালোবাসার অভাব হয়নি, যদিও সেটা কখনো উচ্চারিত হয়নি, অনুচ্চারিত, কিন্তু আমরা দুজনকে বুঝতে পারতাম। আর আমাদের ছেলেমেয়েরাও আমাদের মনের মতোই হয়েছিল। তবে একটা জিনিস আমি ফিল করি, যখন ওরা ছোট ছিল তখন আমি আরো বেশি হ্যাপি ছিলাম, মানে যেরকম, কারণ ওরা এত লাভলি ছিল আমাদের ছেলেমেয়েরা, ওরা ছোট বয়সে। তা আমি যখন মানে অফিস হলে পরে আমি বাড়িতে আসার জন্য মানে যত তাড়াতাড়ি পারি বাড়িতে চলে আসি। তারপর অফিসের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হতো, আমার সেই দিনগুলো খুব খারাপ কাটতো। তা না চাইলে আমার বাড়ির উপর একটা টান ছিল, এবং আমার মনে হয় ওর তো ছিলই, ওপারও ছিল। আর আমার ছেলেমেয়েরা আস্তে আস্তে বড় হলো, ওরা এখন কিছুটা ওদের বাড়ি আমাদের কতটা টান আছে কিনা আমি জানি না, তবে ওদের এখনো আমরা ওদের খুব মিস করি ডে টু ডে লাইফে। এই পুজোর সময় আমার ছেলে আসবে, আর মেয়ে তো কাছাকাছি থাকে, ও রোজই আমাদের ভিজিট করে, আমাদের দেখাশোনা করে, আমাদের যদি কোনো কিছু দরকার টাকা হয়। এরকম করে চলে যাচ্ছে, কখন যে লাইফটা কেটে গেল এই 50 বছর আমরা ঠিক বুঝতেই পারলাম না, কেটে গেছে। অসম্ভব সুন্দর লাগছে, এবং কিছু কমেন্টস পড়ি। প্রচুর প্রণাম আসছে আপনাদের জন্য। স্বাগতা শীল লিখছে, জেঠু জেঠিমার প্রশংসায় তো পঞ্চমুখ। কোনোদিন এত প্রশংসা করেনি সেটা ঠিক। সৌভিক সরকার অভি লিখছে, বিশ্বাস আছে বলে এই সম্পর্কে ফাটল ধরেনি। যে কোনো সম্পর্কে বিশ্বাস একটা অনুঘটকের মতো কাজ করে। বিশ্বাসটা হচ্ছে 1 নম্বর, আর ভালোবাসা তো ডেফিনেটলি 1 নম্বর। ছোটবেলার থেকে দুজনের মানে সেটাই রয়ে গেছে আর কি। বিউটিফুল। আমাদের একটু মেসেজ গুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না স্ক্রিনে, পরে ভালো করে দেখতে পাবেন। শুভ্রা চ্যাটার্জি লিখছে, কাকু আজকে একবার কাকিমাকে আই লাভ ইউ বলো, খুব আনন্দ পাবো আমরা, কাকিমাও খুশি হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি কোনদিন বলিনি কিন্তু জীবনে। হাউ সুইট, হাউ সুইট। অনেকে অনেকে অনেক কিছু লিখছে, একটু পড়ে শোনাই। ইনি আমার মা, মানে আমার শাশুড়ি মা, এখন উনি বম্বেতে আছেন, উনি এখন দেখছেন অনুষ্ঠান, উনিও লিখেছেন, অনেক অনেক অভিনন্দন জানাই, খুব ভালো লাগলো আপনাদের এতদিন সুন্দর জীবন কাটানোর জন্য। মিষ্টি পরিবার, সৌভিক লিখছে, স্বাগতা লিখছে, পিওর লাইন, মা মায়ের এই সম্পর্কে ঝগড়াই শাসন, এই দুষ্টুমি। আপনার একটা কথার পরিপ্রেক্ষিতে সুনীত লিখছে, ঠিক কথা, ধৈর্য থাকাটা খুবই দরকার, এবং এটা পিওর ভালোবাসা না হলে সম্ভব হতো না। আরো সে লিখেছে, আপনাদের দেখে অনেক কিছু শেখার আছে। স্বাগতা লিখছে, অনেক আশীর্বাদ আর পরামর্শ চাই আপনাদের থেকে। সুনীত আবার লিখছে, এত বছর একসাথে থাকা এক অসাধারণ ব্যাপার। ইন্দ্রজিৎ লিখছে, খুব ভালো লাগছে। শুভ্রা চ্যাটার্জি লিখছে, ঝগড়া হয়েছে বলে দুজনের এত সুন্দর মিল দেখতে পাচ্ছি, এইভাবে ভালো থাকুন। আপনারা পড়তে পাচ্ছেন কিনা জানি না এখন অন স্ক্রিন, বাট পরে আপনারা ভালো করে দেখবেন। পরে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, ভালো করে আপনারা আজীবন থাকবেন। ভালোবাসা পাঠিয়েছে, প্রণাম আসছে, ভালো থাকবেন আপনারা লিখছে। এই বয়সে লজ্জা পাওয়াটা দেখার মতো, স্বাগতা লিখছে।
এই যে কাকিমা একটু লজ্জা লজ্জা পাচ্ছে, মাসিমা ও মেসোমশাইয়ের কথা শুনতে খুব ভালো লাগছে। আমার একটা প্রশ্ন এসছে, রাখি প্রশ্ন করতে কাকিমার কাছে। প্রশ্নটা, শিক্ষক হিসেবে কাকু কেমন ছিলেন? শিক্ষক হিসেবে কাকু কেমন ছিলেন? শিক্ষক, ও সে আমি যখন তোমার শেখাতাম, পড়াতাম, যখন পড়াতাম, না পড়া তো ভালোই, তবে পট করে রেগেও যেত। পড়া তো ভালো, আমাকে অঙ্ক করাতো, আমাকে অঙ্ক শেখাতো, ইংরাজিও শেখাতাম। যাই হোক মানে ভালোই, ভালো শিক্ষক ছিলেন, হিসেবে ভালো। শিক্ষক হিসেবেও ভালো ছিলেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এবার একটু ছেলে মেয়েদের প্রসঙ্গ উঠলো। যদি আপনাদের কাছ থেকে তাদের নাম এবং ডাক নামটা জানতে পারি। তো ছেলে মেয়েদের ডাক নাম, মেয়ের নাম হচ্ছে সুচিস্মিতা, সুচিস্মিতা ভালো নাম, আর ডাক নাম মুন্নি। আর ছেলের হচ্ছে রাহুল দাশগুপ্ত, আর ডাক নাম দীপ। ওই যে ছবি, হ্যাঁ এই যে দীপ, বুঝতে পেরেছি। তাহলে মুন্নি আর দীপ আপনাদের মুন্নি জীবনে দীপ আমার ছেলে। হ্যাঁ দুজন ভীষণ ইম্পর্টেন্ট মানুষ জীবনে। এবার একটু জিজ্ঞেস হ্যাঁ, করি, যখন আপনারা মা বাবা হলেন, তখন নিজেদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং রেখেছিলেন যাতে ছেলেমেয়েরা এত সুন্দরভাবে বড় হলো এবং এত আদর্শ মানুষ হিসেবে আপনারা তাদের কিভাবে গড়লেন? অ্যাজ আ হাজবেন্ড না ওয়াইফ আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা যদি একটু বলেন। না, আমাদের দেখুন, আমরা খুব যে বলবো না যে খুব আইডিয়াল ইয়ে ছিলাম, এক্সাম্পল ছিলাম ওদের কাছে, কারণ আমাদের এই ঝগড়াঝাটির জন্য মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, আমারই হতো। কিন্তু এটা ঠিক যে আমার ছেলেমেয়েরা আমাদেরকে আহ, খুব ভালোবাসতো, আর আমরাও খুব ভালোবাসতাম ওদের। আর তাছাড়া আমাদের অবাধ্যতা করেনি, আর এটাই ঠিক। খুব একটা অবাধ্যতা করেনি। আর ওরা দে আর ভেরি লাভলি, মানে ওদের সবকিছুই, আমার বিশেষ করে আমার মেয়ের খুব ইয়ে ছিল। আর আমার কাছে প্রচুর কবিতা শিখতো, এগোতো শিখতো। প্রচুর কবিতা। হ্যাঁ, এরকম করে করে আমাদের মধ্যে একটা, তারপর হয় কি, এরা যখন এই স্কুল লিভ করে, তখন এই আর্ট স্টাডিজে যখন যায়, তখনই ওদের একটা অন্যরকম ফিলোসফি এসে যায়। দে স্টার্ট থিঙ্কিং ইন ডিফারেন্ট ওয়ে। এতদিন ওরা আমাদের কথা মতোই, আমাদের যেরকম ভাবে চিন্তা করে, ওরা সেরকম ভাবে চিন্তা করতো। তবে এইটা ঠিক যে আমাদের ভাবনা চিন্তাগুলো ওদের মধ্যে কিছুটা তো নিশ্চয়ই ইয়ে হয়েছে। আর আমরা এমনি থিওরিটিক্যালি ওদের কোনোদিন শিক্ষা দিইনি। ওদেরকে আমরা খুব ভালোবাসতাম, ওদেরকে যতটা পারি যা দরকার সেটা আমরা, এবং পড়াশোনা ছাড়াও খেলাধুলা সবকিছুতে আমরা উৎসাহ দিতাম, অন্যান্য অ্যাক্টিভিটিসে। তা এখন যেরকম স্কুল থেকে ফিরেই আবার ব্যাক করে টিউশনতে যায়, সেরকম ধরনের এই ছিল না, খেলাধুলাটা খুব দরকার। তা তো নাচ, তারপরে ইনফ্যাক্ট আমাদেরকে, আমাদের এর আগে আমরা কাকুলিয়া রোডে থাকতাম, বালিগঞ্জের। সেখানটার আমরা ওখানটা 35 বছর ছিলাম, কিন্তু ওখানটা আমাদের বিয়ে হয়েছে, ওরা সব বড় হয়েছে। কিন্তু আমাদের সবাই ওই দীপমুনির বাবা বলেই জানতো, মানে এমনি পার্সোনাল কারোর সাথে। কারণ আমি তো সকালবেলা বেরোতাম, রাত্রিবেলা ফিরতাম, আর ও কাজে ব্যস্ত থাকতো নিজের কাজে। তা ওকে তাও যদিও বা চিনতো, কিন্তু আমাকে খুব একটা কেউ চিনতো না। মানে আপনি যদি পাড়ায় গিয়ে জিজ্ঞেস করতেন যে শঙ্কর দাশগুপ্ত বাড়িটা কোথায়, কেউ বলতে পারবে না। কিন্তু যদি বলে দীপমন্দির বাড়িটা কোথায়, ছেলেবেলা তো ওখানেই কেটেছে। তারপরে আমরা এখানে 20 বছর হয়েছে বাড়ি করে এসেছি। আজকে আমরা আমাদের দুলহান ডায়েরিজে ভীষণ খুশি হয়েছি, কারণ ফাইনালি
থ্যাঙ্কস টু সুচিস্মিতা ফর কানেক্টিং দ্য ডটস। ফাইনালি সে তার বাবা মাকে শেয়ার করেছে আমাদের সাথে। হ্যাঁ। অনেক দিন বলে 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 মুন্নি ফাইনালি আমাদের বলেছে। আমাদেরকে উপহার দিয়েছে। এবার একটা ছোট স্পট কুইজ করবো। হ্যাঁ, আমাদের তো অনেকে দেখছে এখন, আমরা হ্যাঁ। মন দিয়ে দেখছে কিনা, মন দিয়ে শুনছে কিনা একটা প্রশ্ন করে ফেলি। হ্যাশট্যাগ ডিডি মানে দুলহান ডায়েরিজ হ্যাঁ। GS দিয়ে কিন্তু উত্তর লিখতে হবে, মানে গোপা অ্যান্ড শঙ্করের কোড। হ্যাশট্যাগ ডিডি GS দিয়ে প্রশ্ন হচ্ছে, মেসোমশাই যখন শিক্ষক ছিলেন, মানে হ্যাঁ। আমাদের মাসিমা এই উত্তরটা কিন্তু তুমি দিও না, মানে এটা অডিয়েন্স দেবে। হ্যাঁ, লিখবে এক্ষুনি ওরা। আচ্ছা আচ্ছা। প্রশ্ন হচ্ছে কোন কোন সাবজেক্ট পড়াতেন শিক্ষক হিসেবে, মানে পাত্রী যখন ছাত্রী ছিলেন তখন কোন কোন সাবজেক্ট পড়াতেন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন দর্শকদের জন্য। এবং হ্যাশট্যাগ ডিডি মানে দুলহান ডায়েরিজ GS মানে গোপা অ্যান্ড শঙ্কর, কারণ আজকে গোপা অ্যান্ড শঙ্কর দাশগুপ্ত আমাদের সাথে রয়েছেন। এটা হচ্ছে প্রশ্ন। আমরা দেখি উত্তর আসলে কিন্তু আমরা, ওকে, উত্তর অলরেডি আসতে শুরু করে দিয়েছে। আমরা রাইট বা রং দেব না, কিন্তু উত্তর আসছে অঙ্ক, ইংরেজি, ম্যাথ, ইংলিশ, উত্তর অনেকগুলো এসে গেছে। আমরা সঠিক উত্তর এখন দেব না, সামনের সপ্তাহে কিন্তু আমরা এই উত্তর দিই। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন এসছে, মাসিমা কি গান করেন? এটা কি সত্যি? আমাদের একজন অডিয়েন্স প্রশ্ন করছে, গোপা দি আপনি কি গান করেন? না না, তাহলে ও গান করে না, ওটা আমার একটা দুঃখ ইনফ্যাক্ট। হ্যাঁ। আর ইভেন মানে গানের ব্যাপারে ও খুব একটা, আগে খুব ছোটবেলায় শুনতে ভালোবাসতো, কিন্তু এখন গানের প্রতি ইন্টারেস্ট ওর কমে গেছে। কিন্তু আমি এখন সকাল থেকে রাত্রে অবধি গান নিয়েই থাকি, গান শুনি খালি বসে বসে। বাহ। আচ্ছা, প্রশ্ন করছে আমাদের কিন্তু শুভ্রা চ্যাটার্জি প্রশ্ন করেছে, কাকিমার হাতে কোন রান্নাটা খুব পছন্দ ছিল কাকুর? আমার ওর হাতে রান্না অপছন্দ কখনো হয়নি, তবে খুব দেখুন, আমার ও বললে রেগে যায়, আমার মা খুব ভালো রাখতেন, আমার দিদিও খুব ভালো রাখতেন। তা ন্যাচারালি ওর রান্না কিন্তু তাদের কাছে না, মানে তাদের মতো না ইনফ্যাক্ট। তা কিন্তু রান্না ও সব রান্নাই ভালো করতে পারে মোটামুটি। আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবরা মাঝে মাঝে আসে খাওয়া দাওয়া করতে, একসাথে গেট টুগেদার মতো করি। তা ওই রান্না বান্না করে, ওই হেল্প অফ রাঁধুনি, কিন্তু মোটামুটি খারাপ না, মানে চলে। খুবই ভালো, আই এম শিওর খুবই ভালো। এবং সুনন্দা মাইতি লিখছে, হ্যাঁ, ও পায়েসটা ভালো করে, লোকে বলে। আর মাংস তুমি খাও না? মাংস তো আমি খাই না। পায়েস তো খান? হ্যাঁ, পায়েস খায়। আর পায়েস খেয়ে পায়েস খাই, পায়েস ভালো ভালো করে। সবাই বলে ভালো। হাউ সুইট। সুনন্দা দি লিখছে, সুনন্দা মাইতি, আপনাদের ছেলে মেয়েরা খুব ভালো মানুষ হয়েছে, তারাও নিশ্চয়ই আপনাদের কথা চিন্তা করে সময় পায় না, তারাও নিশ্চয়ই আপনাদের কথা চিন্তা করে কিন্তু সময় পায় না। আমার মনে হয় না, যদি করে তো ভালো। বাবা মারা হলো মাথার ছাতা, কেয়ারিং। নমিতা লিখছে, সবসময় এখন চাই, এখানে মেয়ে তো রোজই আসে, ওর সঙ্গে তবে আমার ছেলে মেয়েদের সাথে আমার রোজই কথা হয়। স্ত্রীর যতটা হয়, মানে পটে রাজার, হ্যাঁ, আমার সাথে অতটা পটে না, মানে ওই জন্য আমি ওই আমার ছেলে ব্যাঙ্গালোরে গেলে পরে ও একটুখানি স্কেয়ার্ড হয়ে যায়। হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে যে মেয়ের সাথে ভাব বেশি দুজনেরই, মানে মায়ের সাথে দুজনেরই ভাব বেশি, মার সাথে ভাব বেশি দুজনেরই। বুঝেছি। কিন্তু আমি তো সুচিস্মিতা সব ছোটবেলার ছবিতে দেখি একদম বাবার পাশে গা এলিয়ে সে বসে থাকে। ভীষণ, বাবা তো ভীষণ ভালোবাসতো। হ্যাঁ, ও আবার ছোটবেলা একদম
আমার সবসময় আমার গায়ে গায়ে লেগে থাকতো। বিউটিফুল। ভীষণ ইয়ে ছিল, ও একটু আরো খুব সুইট ছিল খুব ছোটবেলায়। ও এখনো খুব সুইট। না, ও সে কতটুকু বয়সে কবিতা, সে খুব কবিতা এখনো সব মনে আছে। ও বাবাও কবিতা খুব। ও ভীষণ এখন আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করে, বাবা এই কবিতাটা এর পরে কি জিজ্ঞেস করে। বাহ, আমার মনে হয় হ্যাঁ, ওকে, আমরা পেয়ে যাব ওনাদেরকে এক্ষুনি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যখন কোনো মতের অমিল হয়েছে, ধরুন একটা ডিসিশন, একটা পারিবারিক সিদ্ধান্ত, সেটা দুজনের ভিন্ন মত, যখন মত ভিন্ন হয়েছে এই 51 বছরের একসাথে থাকার এই সময়, তখন কিভাবে আপনারা ফাইনাল ডিসিশনে পৌঁছেছেন? কিভাবে পৌঁছন আপনারা ফাইনাল ডিসিশনে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মতের অমিল এইটা যদি বলেন, আমি তো বলবো 80% ক্ষেত্রেই মতের অমিল হয়েছে। মানে আমি যেটা প্রপোজ করবো ও সেটা অপোজিট বলবে, কিন্তু ফাইনালি আমি ও যা বলতো সেটাকে মেনে নিতাম। কারণ কি, ওটা এক্সিকিউট করতে গেলে যা করতে হবে আমি আমি অতটা ওসব পারতাম না। ওই জন্য ঠিক আছে, যা করো। কিন্তু আমি আর তবে এটা ঠিক যে আমার আমার একটু বাড়িতে লোকজন আসলে পরে আমার ভালো লাগে। সে সমস্ত গুলো আমি অনেক সময় একে ইনভাইট করতাম, ওকে ইনভাইট করতাম। এই সমস্ত গুলো ও কোনদিন আপত্তি করেনি, বরং ও সহযোগিতা করেছে। আর আমাদের ভাই বোনদের সাথেও রিলেশনটা ও ভালোভাবে বজায় রেখেছে, সেটাই আমার ইয়ে। আচ্ছা, আমাদের কয়েকটা মেসেজ একটু পড়ি। নিজের বউয়ের গুণের কথা সবাই বলতে পারেন না, শুনতে খুব ভালো লাগলো আপনার কথা শুনে। নন্দা রায়, মানে আমার মা লিখছেন এখন, যিনি দেখছেন আপনাদেরকে। মায়ের যে ছেলে আর মেয়ের মাঝখানে মা একটু মিডল ম্যান, লিখছে স্বাগতা। ছেলে আর মেয়ের মাঝখানে মা একদম ব্যালেন্স করে থাকে। রাখি লিখছে মায়ের হাতের রান্না সবসময় সন্তানদের বেশি ভালো লাগে। তাই হতে পারে আপনার মা এবং পিসি, মানে সুচিস্মিতা পিসি ভালো রান্না করেন বা করতেন, কিন্তু আমার মনে হয় আন্টির রান্নাই কিন্তু এগিয়ে আছে এখন। আচ্ছা, এবার একটু সবাইকে রিকোয়েস্ট করি যে এই যে আড্ডাটা হচ্ছে, সবার, আমার তো ভীষণ ভালো লাগছে, আমি শিওর সবার দারুণ লাগছে। লাল সাদা হচ্ছে গোপাদি পরেছে এরকম একটা দারুণ কম্বিনেশনের শাড়ি, অ্যান্ড মেসোমশাই পরেছে এটা স্কাই ব্লু টি শার্ট। তাই লাল সাদা স্কাই ব্লু এই তিনটে রঙের হার্টস পাঠাতে হবে, ম্যাক্সিমাম হার্ট পাঠাতে হবে। আমাদের কমেন্ট করতে হবে যদি আমার মতো তোমাদেরও ভালো লাগে আমাদের এই আড্ডা, তাহলে ওনাদেরকে হার্টস দিয়ে বোঝাতে হবে কতটা ভালো লাগছে। ঠিক আছে, তার জন্য একটা প্রাইজও থাকবে, কিন্তু সামনের সপ্তাহে পাবে। রেড, হোয়াইট এন্ড স্কাই ব্লু, হ্যাঁ, ডার্ক ব্লু না, কিন্তু হালকা আকাশি নীল। তো দেখি আমাদের কটা হার্টস আসে। ওকে, এবার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই 50 বছরের একটা ধুমধাম করে পার্টি হলো, আমরা প্রচুর ছবি দেখলাম, আপনাদের বিবাহ বার্ষিকীর একটা দারুণ আয়োজন হয়েছিল। 51 না 50? আমার 50 বছরে 50 ক্রস কমপ্লিট করে একটা বিবাহবার্ষিক ইয়ে হয়েছিল। সেইটাতে অবশ্য আমার এই ছেলে মেয়ে ভাইপো এরা সবাই স্পন্সর করেছিল। মানে আমি খুব একটা ইয়ে করিনি, ওরাই পার্টি স্পন্সর করেছিল। আমি তো দেখছি আমাদের স্কাই ব্লু হার্ট বেশি আসছে, কিন্তু সাদা লাল হার্ট কি হলো? একই কথা, এরকম তো করলে হবে না, আমাদের সাদা লাল হার্টও চাই। আচ্ছা, আজ প্রেম প্রস্তাব তার সঙ্গীত নিবেদন হয়ে যাক প্লিজ। আরে বাবা, লোক মানে সবাই এখন আজকে যে কাজটা আপনি এখনো হয়তো করেননি, আপনি যেটা বললেন,
সেরকমই প্রপোজাল আসছে। এবার একটা ছোট্ট প্রশ্ন, এই যে চারিদিকে সবাই নানা রকম চিন্তায় আমরা মগ্ন থাকি, কারণ এখন আমাদের প্রচুর বেশি, মানে আগেও মানুষ কাজ করতেন, কিন্তু এখন এই ফোন, ল্যাপটপ, সারাদিন কাজ, এই যে একটা জগতের মধ্যে আমরা নিজেদেরকে বেঁধে ফেলেছি, এটার জন্য নিশ্চয়ই পারিবারিক কাপলদের মধ্যেও দূরত্ব হয়তো বাড়ছে। এটা নিয়ে আপনাদের কি মতামত, এবং যদি আমাদেরকে কিছু উপদেশ দেন কিভাবে আমরা এত ভালোবেসে অ্যাটলিস্ট 50 বছর থাকতেই পারি একসাথে? না দেখুন, আমার যেটা মনে হয়, আমার তো এখন খুব ফোন টোন ইউজ করি, সবকিছু করি, কিন্তু দূরত্ব পাওয়ার কোনো কারণ নেই। আর আমরা তো যবে থেকে হয়েছে তবে থেকে ইউজও করছি রেগুলার, কিন্তু সেটা নিয়ে এটা একটা ডিফারেন্ট রোল আছে কমিউনিকেশনের জন্য, তো ওটা অ্যাডিক্টেড হয়ে যাওয়াটা ঠিক না, কিন্তু আর বিশেষ করে আমার ওয়াইফের তো কোনো ওইদিকে অ্যাডিকশন নেই। আর এখনকার যাদের কথা বলছেন আপনি, এরা একটু কিন্তু অ্যাডিক্টেড আমার মনে হয়। চুপ করো, কিন্তু অ্যাডিক্টেডও আছে, কাজ তো আছেই ফোনের মধ্যে, কাজ তো আমরাও করেছি, আমরা পার্সোনাল দিয়ে। তা এই দেখুন আমার সাথে কন্ট্রাডিক্ট করছে, ফোনের আগে করবনি, এখন ফোনের মধ্যেই সব। যাই হোক, তবে ফোনটাকে যখন এই বাড়িতে থাকবে তখন যতটা পারে অ্যাভয়েড করাই ভালো আমার মতে। অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন। আচ্ছা, এই যে একটা চলছে, আমি দেখতে পাচ্ছি মেসোমশাই কিছু বলছে বা কাকু কিছু বলছে, আর পেছন থেকে একটা প্রম্পট চলছে, এটা কি সবসময় চলে বাড়িতে? হ্যাঁ, আমি এটাই তো বলি যে আমি যেটাই বলবো, আমি যেটাই বলবো ও তার অপোজিট একটা কথা বলবেই, মানে আর বিশেষ করে সেটা যদি এই ইয়ং জেনারেশনের এগেনস্টে হয়, কারণ ইয়ং জেনারেশনের মধ্যে ছেলে মেয়েও পড়ে, তাই জন্য তা ওটাই আমার মানে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু যেগুলো ভালো না সেগুলো তো বলতেই হবে। আর অ্যাকচুয়ালি আর একটা কথা বলি, আমার ছেলে মেয়ে দুটো আরো ভালো হতে পারতো যদি নাকি এই আমার ওয়াইফ ওদের অত প্যাম্পার না করতো, ওরা আর একটুখানি হয়তো বেটার হতো আমার মতে। এইটা নিয়ে কিন্তু আমি কিছু কমেন্ট করবো না, কারণ বেটারের তো শেষ নেই, দে আর দ্য বেস্ট, তাই না? আমারই দোষ। ও প্লিজ, আমরা চাই না আমাদের অনুষ্ঠানের জন্য আপনাদের মধ্যে কোনো একটুও ঝগড়া হোক, কিন্তু আবার খুব ইন্টারেস্টিং কথা লিখেছে সৌভিক, ঝগড়া একটা নুনের মতো, সম্পর্কে ঝগড়া থেকে অভিমান, আর অভিমান থেকে ভালোবাসা আরো আসে। একটা মেজর অবজারভেশন এসছে, স্বাগতাশীল, ওর কিন্তু নেক্সট ইয়ারে বিয়ে, তাই ও আমাদের এই অনুষ্ঠানটা খুব ফলো করে, কারণ আমরা সবাই চাই যারা নতুন জীবনে পা রাখছে তারা যেন কিছু শেখে আপনাদের মতো সত্যি শিক্ষক এবং শিক্ষিকার কাছ থেকে। স্বাগতা লিখছে, কাকিমা খুব আন্ডারস্ট্যান্ডিং, মানতেই হচ্ছে। না এটা ঠিক, ও খুব টলারেট করে, ইভেন আমাকেও টলারেট করে, সেটা ভালো জিনিস, তাতে কিছুটা সুবিধা হয়েছে আমাদের রিলেশনটাকে ঠিক রাখতে, কিন্তু সব জিনিস যে ঠিক করে তা আমি বলতে পারি না। তা তো ঠিকই, কিন্তু এবার লাস্ট প্রশ্ন, এরপরে আর বিরক্ত করব না। আমরা বিরক্ত হচ্ছি না, ভালো লাগছে তো, এমনি খারাপ লাগছে না তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আচ্ছা, লাস্ট একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, কাকিমাকে বলতে হবে 5টা জিনিস যেটা কাকুর ব্যাপারে সবচেয়ে ভালোবাসো, কাকুকেও বলতে হবে 5টা জিনিস যেটা কাকিমা হচ্ছে বেস্ট। সো আমরা শুরু করছি কাকিমাকে দিয়ে। কি বলতে হবে? 5টা কোয়ালিটি কাকু, হ্যাঁ, মানে পাশে বসে থাকা জীবন সঙ্গী, 5টা কোয়ালিটি আমার আছে কিনা তাই জানি না, এটা সবচেয়ে ভালোবাসি। হ্যাঁ, আর কাকুকেও বলতে হবে একই উত্তর তোমার ব্যাপারে।
হ্যাঁ, আমাকে খুব ইয়ে করে, খুব কেয়ার করে, এই একটা কোয়ালিটি। তারপরে সবসময় চায় আমি পাশে থাকি। আর তারপরে যেটা বকুক ঝকুক যাই করুক, আমাকে ছাড়া চলেও না, এটা একটা বড় কোয়ালিটি। তারপরে কোথাও গেলে পরে সে দিনের মধ্যে অন্তত 10, 15, 20 বার ফোন করবে, যে যেটাকে ফোন করা পছন্দ করে না, সেটা একটা কোয়ালিটি। আর গানটা ভালোবাসে কাকু গানটা ভালোবাসে। কাকু এমনি এমনি যে গায়ে ভালোই লাগে, কিন্তু শেখেনি, কিন্তু কাকু মাঝে মাঝে গলা করে, সেটাও ভালো। আর সবাইকে, কাকু বিশেষ করে সবাইকে খুব ভালোবাসে, এটাও একটা কোয়ালিটি। অসম্ভব সুন্দর। কাকু, এবার ইয়োর টার্ন, আর শেষ করতে হবে কিন্তু একটা গান দিয়ে, কারণ এত গানের না, কথা। পারবো না। আচ্ছা, গান বাদ, 5টা কোয়ালিটি কাকুর সম্বন্ধে। হ্যাঁ, আমি ওকে যে ভালোবাসি তার প্রধান কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে ভালোবেসে আসছি। তা এখন মানে সেটা থেকে বিরত হওয়ার কোনো কারণ ঘটেনি। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে ও আমার সংসারটাকে খুব ইয়ে করে রেখেছে, আগলে রেখেছে। ইনফ্যাক্ট আমি যতটুকু সাকসেস পেয়েছি, আমরা ভাড়া বাড়িতে থাকতাম, এখন একটা নিজেদের বাড়ি করতে পেরেছি, এই সমস্ত গুলো ওর সহযোগিতাতেই হয়েছে ইনফ্যাক্ট। আর আমার ছেলে মেয়েদেরও ও যত্নার্থী করে বড় করেছে আস্তে আস্তে, সেটাও একটা 3 নম্বর। সেটা নাকি ছেলেমেয়েরা আমার খুব প্রিয়, তা ওদের যে ভালো করবে তাকে তো আমি ভালোবাসবই। আর চতুর্থ হচ্ছে যে ও আমার অনেক আমাকে টলারেট করে খুব, মানে যেটা নাকি অন্য আমার মনে হয় না অন্য কেউ হলে করতো, কিন্তু ও আমাকে টলারেট করে। আর পঞ্চম হচ্ছে অ্যাজ এ হোল আই লাইক হার, ব্যাস। লাইক ইজ দ্য ওয়ার্ড, লাইক। ওই পরের কথাটা যেটা আপনি ভাবছেন সেটা তো আমার মুখ দিয়ে বেরোয় না হঠাৎ করে। ইটস ওকে, ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমাদের তরফ থেকে আমরা প্রণাম জানাচ্ছি। আমি জানি যারা দেখছে বা পরে আমরাও দেখবে, আশীর্বাদ করছি, তোমরা ভালো থাকো, তোমরাও সব ভালো থেকো, মিলেমিশে থাকো, হ্যাঁ, যে যার হাজবেন্ডের সাথে, হ্যাঁ, হ্যাঁ, সবার সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ, সেটাই। থ্যাংক ইউ। আগামী মানে সামনেই দুর্গাপুজো আসছে, আমরা হ্যাঁ, আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের কাছ থেকে একটা লাস্ট মেসেজ নেব। সবাইকে আপনারা কি বলতে চান এই দুর্গাপুজোতে, এবং কোন কথাটা তারা মনে রাখবে আজীবন? কি বলবো এটা, দুর্গাপূজার সময় ভালো হ্যালো হ্যালো, ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি বলছি ঠিক ফলো করতে পারলাম। আমাদেরকে একটা লাস্ট মেসেজ দিন, কারণ সামনে দুর্গাপুজো আসছে। কোনো একটা কথা যেটা শুধু দুর্গাপুজো নয়, আজীবন আমাদের মনে রাখা উচিত। আপনাদের কাছ থেকে গোল্ডেন ওয়ার্ডস, লাস্ট ফিউ গোল্ডেন ওয়ার্ডস ফর টুডে। Golden words from our our side. Yes, from your side, yes, both of you. হ্যাঁ, আমার কাছ থেকে আমার গোল্ডেন ওয়ার্ডস কেন বলতে পারবো না, তবে আমি চাই যে আজকালকার যে আমাদের যে নেক্সট জেনারেশন, তারা সবাই ভালো থাকুক, উন্নতি করুক, আর নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখুক, ছেলে মেয়েদের মানুষ যাতে নাকি তারা ভবিষ্যতে ভালো নাগরিক হতে পারে। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। আমিও তাই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রচুর হার্টস এসছে। আমরা এই যে সাদা, নীল আর লাল আপনাদের জামার সাথে ম্যাচিং করে অনেক হার্টস আসছে। এবং আমরা আমি এই অনুষ্ঠানের লিঙ্কটা পাঠিয়ে দেব সুচিত্রাকে, যাতে আপনারা ভালো করে এই অনুষ্ঠানটা দেখতে পারেন, মানে এবার সামনে দেখতে পারেন।
হ্যাঁ, থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে। এত পুরো kind of. আমরাও খুব খুশি হলাম, আশীর্বাদ করি তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ। দেখা হলে আরো ভালো লাগতো। নিশ্চয়ই দেখা হবে, সাক্ষাতে দেখা করতেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। একদিন আসবো, একদিন আমাদের বাড়িতে আসবো, খুব ভালো হয়। নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ যখন সো মাচ। You are very much ধন্যবাদ জানাচ্ছি রাহুল এবং রাজকে ফর সেটিং ইট আপ, এবং সুচিস্মিতা দাশগুপ্ত, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাই বাই। বাই বাই। আজকে সত্যি মানে আমরা আবার মুগ্ধ হয়ে গেছি, কারণ আমরা যখন এরম একজন ইন্সপায়ারিং কাপলকে পেয়েছিলাম তখন প্রচুর প্রশ্ন করার চেষ্টা করলাম। এই আড্ডার মধ্যে একটু ছোট্ট 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 স্পার্ক ছিল, বাট হোয়াট আ লাভ স্টোরি দিস ইজ। পিওর, পিওর অ্যান্ড পিওর। সত্যিকারের ভালোবাসা ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট, জাস্ট লাইক পিওর গোল্ড। এবং আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সাথে এই দুলহান ডায়েরিজ কে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সাথে, তোমাদের সাথে। আজকে আমাদের গোল্ডেন ওয়ার্ডস এ আমরা পাচ্ছি ডক্টর মোহন থমাস, যিনি আমাদের দেশের ওয়ান অফ দ্য টপ কসমেটিক সার্জন। তাকে আমার একটা প্রশ্ন ছিল, খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছিল, যেটা জানতে আমার খুব ইচ্ছে করছিল, and I thought a lot of you all would be very happy to know this from him, যে যখন পরিবারে বিয়ে ঠিক হয়, the young generation getting married, তখন যারা শ্বশুর শাশুড়ি তারাও কি কসমেটিক সার্জারি নিয়ে ইন্টারেস্ট প্রকাশ করে, বা তারাও কি আরো ইয়াঙ্গার হয়ে থাকতে চান? লেটস সি ওনারা মানে উনি কি বলেছেন। কিন্তু তার আগে have a look at the divine collection of Senco Gold and Diamonds Vivaha. আমাদের দেশের one of the top cosmetic surgeon is Dr. Mohan Thomas. He is based out of Mumbai and he has patients from across the globe. ওনার সাথে আজকে গোল্ডেন ওয়ার্ডস এ আমার ছিল একটা প্রশ্ন, বিশেষ প্রশ্ন। প্রশ্নটা করেছি, লেটস হ্যাভ আ লুক উনি কি বলেছেন। The older members of the family, like the mother-in-laws and the dad-in-laws, their aspiration to look younger, not just the wedding time, but looking younger forever as a desire for men and women. You can make everything possible, so the question is for you. You know, I can't tell you how appropriate this question is, because I just did 6 days ago somebody who's 70 plus, a full face, neck, eyes, the whole 9 yards. She's getting married. So whether she's getting married or not, different story. Everybody wants to look good. Selfies are here to stay. And I truly believe that if you look good, you feel good. It's part of wellness. Having said that, you must also adopt
A healthy lifestyle. I do. I don't eat out. I eat just home cooked meals. And so eat simple, live longer. Take supplements. So not to be deviate away from the question. Yes, older people are coming in. And I'll tell you why. First of all, looking good. Maybe for a function, a wedding, or even beyond that. Now there's a competition between the father-in-law and the father-in-law, the mother-in-law and the mother-in-law, bride side, the bridegroom side. And so when you look, if you don't like what you see, then I can understand why you would want to make the change. And it's very, very easy done. I do a lot of facelifts. It's something that I do a lot of, and I'm good at it. Now, obviously, you need to put the right person. Now, let's put it this way. All right. There was a time my father and I used to take bus rides, going from the suburb to the suburbs was like a huge day's work, When we saw an old person or somebody who's pregnant, people got up and they made you sit. Today, you don't get any special favors or any kind of respect gestures because you're old. It just doesn't happen. The first time you go to a store and somebody calls you uncle or auntie, for a minute you're like shook up and said, wow, it gets you thinking. So looking your very best at any age is important, is part of mental wellness. Remember that. It is not an excess. Nobody gives you points for looking, not good or whatever. I sometimes hear things like, I want to age gracefully. That is the biggest horseshit that I've ever heard of. Tell me something. Who really looking in front of a mirror? Let's say it's an aging program. It ages 10 years and look at it. And as you see your aging changes, deeper this coming down your neck hanging, you're saying, whoa, I love this look. I'm aging gracefully. Not true. Men come in mainly for their necks. They don't like to see the necks hanging. So that's a big complaint, as you know very well. You can't do just one body part, but if that's what they want, I'm happy to do it for them. Women come in for this part coming down and this thing deepening, or bags under the eyes. So, and believe it or not, even hair. Men are wanting hair even if they're older. And if you can do it for them, why not? All the procedures I'm talking about are safe if it's done by qualified people, experienced people, experience, and a skill set. Now, there are also non-surgical options that we have. We have heard of botulism toxin. It comes under different brands. Keep in mind, too much of a good thing is a bad thing. If you keep on using these botulism toxin very often in large doses, that muscle after a while will start to shrink. There's no doubt about it. Let's put it this way. If you don't use your leg for a long time, people that are bedridden, look at their legs, they shrink. It's the same thing, I believe, with the botulism toxin. I think the right amount is key. Using less is more. Sometimes using less is too much. So small amounts just to address these areas. And people say you must do it 3 to 4 months. I say there's no time period. You go in and have it taken care of, and you look in the mirror and say, hey, you know what? I need a touch-up. That's when you do it. And you do small amounts, not large amounts. That's as far as the anti-wrinkle is concerned. Then today people are talking about fillers. Fillers. Then I've seen people walk around with faces looking like that, or this going up, sitting like this, like two bolas. I think, again, they are ridiculous looking. The reason why this happens is because, of things moving. Now, certainly one of the other options you have is facial implants. You can have cheek implants, you get chin implants, angle of the jaw implants. All of this are done to the inside of the mouth. There are no scars. That's the beauty of it. So as I was saying, fillers are good for the right kind of people. I do a dynamic evaluation. I'm telling you, I'll show you what that means. I'm going to take a pencil here
And I'm going to put a line here, right here. Okay? Right there is the line. You see the line? Okay. Now, that is where you put the filler in. And I smile now. See where it's sitting now? It's up here. It moves. So you need to evaluate the face in a static plane and a dynamic plane before you put fillers in. Fillers are good. Botulism toxin is good. Facelifts is the most popular thing in older gentlemen and young ladies. They come in, they do it. For example, somebody is the CEO of a company or is a senior most person. He started the company. He now sees his son, his grandson. People are saying, they think this, even though he's in good health. 80 plus years old, he looks old, and nobody gives you points for looking old, so they want to look a little bit more rejuvenated. When I do my facelifts, it depends on the kind of person. Who am I doing this on? Have you seen some people walking like this or looking like this? There are many in public life that you have seen. They look like they just went through winter. Look terrible. It must look natural. So when you have patients that are 70s and 80s coming into me for it, I give them a look as if they just went to a spa and got rejuvenated, and they come back. So it's a believable story. They're comfortable with it. I say, oh my God, I look too young. Nobody says that. So it has to be appropriate. You have to be a sculptor. You have to be an artist. You have to also think for the patient. Are you helping this patient or giving them complexes? So just to wind up this particular question, older folks, either for marriages themselves or their children are getting married, or even otherwise, working people. I mean, I had a teacher come in a couple of months ago. She's retired. And she says, doctor, look at me the way I look now. So I have a very special place for teachers. I wouldn't be what I am but for my teachers. Those early years that I was growing up, they molded me, made me the kind of person I am today. So I'm eternally grateful to them, and I help them a lot. So that's basically what I have to say. It could be a sutra or the divine new collection of Senco Gold and Diamonds যেটা reveal করেছে our very favorite Jaya Hassan. এবং Senco Gold and Diamonds is a brand which is for everyone. যদি মনে হয় যে না আমি শুধু কস্টিউম জুয়েলারি কিনবো তার জন্য Senco Gossip. যদি মনে হয় না I want to invest, I want to buy gold and diamond and platinum and silver, তার জন্য Senco Gold and Diamonds. Just walk into any showroom, more than 140 showrooms across the country, or else you can just go online, sencogoldandiamonds.com. এরকম antique collections and everything which is so contemporary and so beautiful. One stop destination is and will be Senco Gold and Diamonds. With this আমাদের Dulhan Diaries এর time প্রায় শেষ, but নতুন মাস প্রথম Dulhan Diaries, তাই এই মাসের ভিডিও কন্টেস্টের সাবজেক্টটা দিয়ে নি। পুরো মাস রয়েছে, হ্যাঁ, মানে 25শে অক্টোবরের মধ্যে কিন্তু ভিডিওটা পাঠাতে হবে। সাবজেক্ট হচ্ছে, প্রশ্ন হচ্ছে, what does the word marriage mean to you? Marriage, বিবাহ, এই শব্দের অর্থ বা ডেফিনিশন বা সংজ্ঞা তোমার কাছে কি? 1 মিনিটের ছোট্ট ভিডিও করে ভিডিওটা পাঠাতে হবে এই নম্বরে। একটা ছোট্ট নিয়ম কানুন রয়েছে, and সবকিছু করে পাঠিয়ে দাও আমাদেরকে ঝটপট করে, so that we can select and choose the winners, declare it on the day. And যারা contemporary styling পছন্দ করো, look at the platinum collection of Senco Gold and Diamonds.
অনেক কিছু রয়েছে দেখানোর, কিন্তু সবসময় সবকিছু সম্ভব না অনলাইন এখানে এই শো এর মাধ্যমে দেখানো, বাট ইউ ক্যান ভিজিট দ্য স্টোর অ্যান্ড ফল ইন লাভ অ্যান্ড বাই। ইয়েস, কি অপূর্ব গয়নাগুলো, চোখ ধাঁধিয়ে যায়। এরকমই সুন্দর গয়না আর মুহূর্ত সাজিয়ে আবার দুলহান ডায়েরিজ এর চ্যাপ্টার লিখবো একসাথে, যেখানে দ্য প্রমিস এন্ড দ্য কমিটমেন্ট ইজ সিম্পল, লেটস রাইট। এখানে কিন্তু লেখাটা WRITE অফকোর্স, কিন্তু সেটা RIGHT, মানে সবকিছু ঠিক ঠিক যেন লিখতে পারি। জীবনের প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মুহূর্ত পারফেক্ট থাকুক। তার মধ্যেও একটু ঝগড়া তো হবেই। একজন যে লিখলো কি বিউটিফুল, যে সম্পর্কে ঝগড়াটা নুনের মতো স্বাদ আনে। সবকিছু থাকবে হই হই করে একসাথে। দেখলেন তো দাশগুপ্ত পরিবারকে আমরা দেখলাম 53 বছর তারা একসাথে রয়েছে, তো 51 ইয়ার্স আফটার দ্য সোশ্যাল গালা ওয়েডিং অ্যান্ড 53 ইয়ার্স রেজিস্ট্রির পরে। তার আগে থেকে চেনা, মানে কত বছরের সম্পর্ক ভাবুন তো। সবকিছুই সম্ভব যদি থাকে ভালোবাসা, যদি থাকে সম্মান, আর যদি একে অপরের বন্ধু হয়ে উঠতে পারি। Let us be friends first, family most certainly, and shower love till the last breath of our life. With this, আজকে দুলহান ডায়েরিজ করছি শেষ। Thank you so very much everybody. আন্তরিক ধন্যবাদ জানাই Senco Gold and Diamonds কে for writing this very important, glorious, illuminating chapter with us at OOPSroops. Thank you very much. Good night. Take care.